বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে গত 2 দিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করলো। এখন তার অবস্থা একমাত্র আল্লাহর উপরে নির্ভর, সে বেঁচে থাকবে নাকি। আজ আমি যখন কথা বলতেছি, এনসিপির আর একটা মুখ্য সংগঠন সচিব ডক্টর রুমি, সে তার নিজের ঘরে ফাঁস দিয়ে হত্যা হয়েছে। শুধু তাই না, গত 1.5 বছরে এনসিপির প্রায় 10 জন নেতা হত্যার শিকার হয়েছে। শুধু এনসিপির 10 জন এবং বিএনপির 120 জন নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, একে অপরকে হত্যা করছে। কিন্তু এখানে প্রশ্ন আসে, আপনি যদি বলেন যে তাহলে এখান থেকে একটা জিনিস শেখা যায় যে 1971 সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয়, এই যুদ্ধের পরে যে সমস্ত মানুষ যুদ্ধ করে এবং এই সমস্ত নেতাদের কোল ইতিহাস নাই, অর্থাৎ যারা প্রকৃতিপক্ষে যুদ্ধ করে 1971 সালে, তাদেরকে যারা মুজিব বাহিনী আছে, এই মুজিব বাহিনী কোল তাদেরকে হত্যা করে। কেন হত্যা করে? কারণ তাদেরকে যদি হত্যা না করতো তাহলে তো শেখ মুজিবুর রহমান প্রভাব বিস্তার করতো না। কারণ তখন হলো আপনার 1971 সালে সবার হাতে আপনার অবৈধ অস্ত্র। যেমন আপনি দেখেন, ভারত হলো নিজের স্বার্থে প্রত্যেকটা দেশকে স্বাধীনতা অর্জিত হোক, সে হোক কাশ্মীর, সে হোক উড়িষ্যা বা বিহার বা আপনার শ্রীনগর, এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলোই দেখেন যখন ভারত তাদের নিজেদের ভিতর ঢুকায়, তখন ওই রাষ্ট্রগুলো এবং তাদের বিরোধী দলগুলো কতটা সমর্থন করে, এবং যখন তাদের আপনার সমর্থনই হয়, তখন ওই রাষ্ট্রপ্রধানকে ডাস্টবিনে ফালা দেয়। কিভাবে ডাস্টবিনে ফালা দেয়? যে আপনার যারা যুদ্ধ করে 1971 সালে, এই যুদ্ধ করার পরে যখন স্বাধীনতার দিক এবং স্বাধীনতার পরে সবচাইতে বেশি মানুষ মারা যায়, অর্থাৎ সবার হাতে তখন অস্ত্র চলে যায়। যখন সাধারণ জনগণের হাতে অস্ত্র চলে যায় গ্রাম ভিত্তিক, তখন সে এই ক্যাডার, সে এলাকা ভিত্তিক, সে এলাকার নেতা, অর্থাৎ এক একজন নিজেরা প্রভাব বিস্তার করতে থাকে। তখন এই যে মুজিব বাহিনী চিন্তা করলো যে এখন যদি সবার হাতেই অস্ত্র, এই অস্ত্র এবং সবাই প্রভাব বিস্তার করতেছে, তাহলে এখন কি করতে হবে? তাহলে এদেরকে আপনার হত্যা করুন। কারণ তাদেরকে তখন কি করে? হত্যা করে। এই যে বর্তমানে যারা 20 বছর বা 30 বছর ধরে ভাতা খাচ্ছে মুক্তিযোদ্ধার, প্রকৃতির পক্ষে আপনি তাদেরকে একটা হিসাব করে দেখুন যে তারা আসল মুক্তিযোদ্ধা নাকি। আসলে বাস্তবতা তারা আসল মুক্তিযোদ্ধা না। আপনার প্রত্যেকটা লিস্ট দেখুন যে তারা কোন সেক্টরে যুদ্ধ করছে, তাদের আপনার কমান্ডার কে ছিল এবং কোথায় যুদ্ধ করছে, কেউ সঠিক হিসাব দিতে পারবে না। ইতিহাস যে সরকারি যখন আসছে, সেই সরকারি তখন সেই তার মতন পরিবর্তন করছে। আপনার 71 সালে যেমন আওয়ামী লীগ নতুন করে ইতিহাস, আওয়ামী লীগের যে ইতিহাস, যেটা 90% মিথ্যা কথা। পরবর্তী আসে হলো আপনার এটা আওয়ামী লীগরাই মোস্তাক আবার নতুন করে ইতিহাস তৈরি করে। মোস্তাকের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসে, সে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দেশ শাসন করে এবং তাকে বাধ্যতামূলক দেশ শাসনের ভার তুলে নিতে হয়। তার মতন সে পরবর্তী ইতিহাস তৈরি করে। যখন সে নিহত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তখন এরশাদ সাহেব আসে। এরশাদ আইসা সে তখন তার মতন নিজস্ব মতন ইতিহাস তৈরি করে। আবার যখন 91-এ বিএনপি ক্ষমতায় আসে, তখন বিএনপির নেতারা তখন তার মতো নিজস্বভাবে ইতিহাস রচনা করে। আবার যখন 96-এ আওয়ামী লীগ ক্ষমতা আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসা তার মতো নিজস্ব মতো নিজেরা ক্ষমতা এবং 71-কে আপনি রচনা করে। তাহলে দেখেন যে এই 71-কে যারা রচনা করছে, আপনার পর্যালোচনা করছে, কয়ভাবে বিভক্ত হয়েছে। কিন্তু বর্তমানে আপনার যারা প্রকৃতিপক্ষে যুদ্ধ করছে, তাদের কোল ইতিহাস নাই। যেমন আপনি একটা ধরেন যে জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচারী পতনের জন্য গত 17 বছর লড়াই করছে। তারেক রহমান এবং বেগম চেয়ারপারসন এবং জননেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 17 বছর ধরে শেখ হাসিনার অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করছে, এবং তাদের কোল এই যে বিএনপির নেতারা তারা বাংলাদেশে আনতে পারে নাই, এবং বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি করতে পারে নাই। আর বিএনপির নেতারা এটা গত আরো যদি 50 বছরও যাইতো,
বিএনপির নেতারা বেগম খালেদা জিয়াকে আপনার ওই জেল থেকে মুক্তি করতে পারতো না, এবং তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেও বাংলাদেশে আর আসতে পারতো না। ঠিক 1971 সালেও প্রত্যেকটা এই আপনার আন্দোলনে বেশিরভাগকে সম্পৃক্ত থাকে ওই দেশের সাধারণ জনগণের, রাখাল, শ্রমিক, কৃষক, জনতার। কিন্তু এই জনতাগুলো পরবর্তী আর তাদের ভূমিকা থাকে না। এই জনতাকে ডাইভার্ট করে পরবর্তী রাজনীতিকবিদরা যার যার মতন তারা ইতিহাস তৈরি করে। আপনি একটা জিনিস দেখেন যে ভারত এই যে আপনার এই যে বাংলাদেশের হাই কমিশনারকে শুধু তরফই করে নাই, ভারতের কিছু কিছু মিডিয়া আপনার বলতেছে অপারেশন সিঁদুর করবে বাংলাদেশের উপরে, অর্থাৎ বাংলাদেশে তারা হুমকি ধুমকির উপরে রাখতে চায়। কিন্তু গত 1.5 বছর আগেও দেখেন যে যখন শেখ হাসিনা ছিল তখন ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল ভারতের, কিন্তু 1.5 বছরের মাথায় বাংলাদেশে এখন ভারতের মানুষ পারমাণবিক বোমা মারতে চায়, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চায়, বাংলাদেশে অপারেশন সিঁদুর চালাতে চায়। তাহলে কেন চায়? তাহলে যেখানে একটা সরকার, যেখানে শেখ হাসিনা থাকতে এই ভারত বাংলাদেশকে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করলো, সেই ভারত 1.5 বছরের মধ্যে বাংলাদেশে পারমাণবিক বোমা হামলার হুমকি দিচ্ছে। তাহলে এখানে একটা রহস্য আসে না যে এক দেশকে, একটা দলকে আপনার জামাই আদর করতেছে, আর এক দেশকে পারমাণবিক বোমা হামলা করতে চাচ্ছে। তাহলে রহস্যটা কি? দেখেন যে আওয়ামী লীগ সরকার থাকতে ভারতে প্রত্যেক দিন হাজার হাজার কোটি টাকা পাচার হয়। আমি বছরের কথা বললাম না, প্রতি মিনিটে বাংলাদেশের টাকা হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার হয়। সেই টাকা এই গত 1.5 বছর পাচার করতে পারতেছে না। আপনার বাংলাদেশের এই বিদ্যুৎ খাত দেখেন যে আপনার এই যে আদানির থেকে বিদ্যুৎ নিচ্ছে 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকা 20,000 কোটি টাকা হলে বাংলাদেশে বিদ্যুৎ পাওয়া যাইতো। আপনার বলতেছে আদানির থেকে বিদ্যুৎ আনা হয়, বাংলাদেশের পরিবেশ ধ্বংস হয়, পরিবেশ ভারসাম্য নষ্ট হয়, আপনার পাথর যদি বাংলাদেশে তোলা যায় আপনার পরিবেশের সমস্যা হবে, জলবায়ুর পরিবর্তন হবে, বাংলাদেশের আপনার এই যে কয়লা আছে, এই কয়লা যদি তোলা যায় বাংলাদেশে ভারসাম্য নষ্ট হবে, পরিবেশের নষ্ট হবে, বাংলাদেশের আপনার তেল আছে, তেল তুললে পরিবেশ নষ্ট আসে। দেখবেন এইগুলো কিছু লোকগুলো গল্প বানায়, এই লোকগুলো এই যে পরিবেশ, এই যে জলবায়ু, এইগুলো একটা গল্প। আপনার ভারতের বাংলাদেশের পাথর, বাংলাদেশের এই যে কয়লা, বাংলাদেশের তেল তুললে যদি পরিবেশ নষ্ট হয়, ভারতের যে পাথর তুলে আপনার বাংলাদেশে ব্যবসা করতেছে, ভারতে পরিবেশ নষ্ট হয় না? আপনার নেপালে কি পরিবেশ নষ্ট হয় না? শ্রীলঙ্কা যদি কি আপনার পরিবেশ নষ্ট হয় না? তাহলে দেখেন যে এইগুলো একটা ব্রেম, অর্থাৎ বিজনেসম্যানরা কিভাবে দেখবেন যত সুশীল সমাজ আছে বা আপনার আছে, বেশিরভাগ কিন্তু আপনার 1971 সালে দেখেন যে এই সুশীলরা কিভাবে দালালি করতো। আবার দেখেন যে গত 17 বছর যে সুশীলরা আওয়ামী লীগের পাও চাটতো, এই সুশীলরাই এখন বর্তমানে সরকার চালাইতেছে। আপনার এই যে অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হচ্ছে? অন্তর্বর্তী সরকার যদি আপনার ব্যর্থ হয়, এবং আপনার যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে, আসিফ মোহাম্মদ ভুইয়া সজীব, এবং আরো যে 2টা উপদেষ্টা আছে, তাদের নামে যে দুর্নীতি আসছে, এই দুর্নীতির জায়গা তাদেরকে আপনার আওয়ামী লীগের যে বিচার না হয়েছে তার চাইতে বেশি ভয়াবহ বিচার হবে এই লোকদের, যে আপনার আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগের আপনি পতন করছেন, ভালো কথা, তাহলে আপনি কেন দুর্নীতি করলেন? এখানে প্রশ্ন জাগবে, মানুষ প্রশ্ন করবে। কারণ এনসিপির নেতারা যারাই আপনার এই ছাত্ররা উপদেষ্টা আছে, যাদেরই আপনার অবৈধ অর্থ পাওয়া যাবে, যারাই আপনার দুর্নীতির সাথে জড়িত থাকবে, দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন, ভাই বেরাদার প্রত্যেকটা হিসাব আস্তে আস্তে বাই করবে। আপনি কয় টাকা মালিক, আগে কয় টাকা ছিলেন, পরে কয় টাকা ছিলেন, এগুলো সবই বাই করবে। আর এইখানে যদি দুর্নীতির সাথে জড়িত থাকে উপদেষ্টারা, তাদের অবস্থা আরো ভয়াবহ হবে। কারণ ভারত এবং আওয়ামী লীগ, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যার আগের অবস্থাগুলো দেখেন নাই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কিভাবে হত্যা করছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার সাথে এবং কিভাবে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যা হলো কিভাবে? কারণ
যেমন দেখেন যে আওয়ামী লীগের বয়ান আপনার গত 16ই ডিসেম্বরে আপনার কোনো স্কুলে দেখলাম যে আপনার টুপি মাথায় দিয়ে মেয়েদেরকে নির্যাতন করতেছে, আপনার এখানে এই করতেছে, রাজাকারে ভূমিকা নিতেছে। তাহলে দেখেন যে এই যে কালচার ফ্যাশন, যে এইটা আপনার 1971 সালে দাড়ি টুপি মানুষ আলারা আপনার নির্যাতন নির্বিত করে নাই, ধর্ষণ করে নাই। আপনার 2016 সালে দেখুন, 2009 সালের থেকে 2025 সালে দেখুন যে এই দাড়ি টুপি এবং মওলানাদের হাজার হাজার মওলানাদেরকে হত্যা করছে, লুটপাট করছে। কারা? যাদের দাড়ি নাই, টুপি নাই। এবং এই লোকরাই দেখেন যে 1971 সালে লুটপাট করছে, এবং তারাই কল এই যে হত্যা, আপনার গুম খুম, তারাই কল জড়িত ছিল। কিন্তু তারা ন্যারেটিভ তৈরি করছে কি, নাটক, সিনেমা, এগুলো দিয়ে মানুষের ফাঁসির কালচার, এই কালচারের মাধ্যমে মানুষকে পরিবর্তন করছে যে এই দাড়ি টুপিকে মানুষ হলো খারাপ, অর্থাৎ দাড়ি টুপি মানেই হলো খারাপ, অর্থাৎ এটা ইসলামকে অবমাননা, যেটা ইসলামিক ভাবমূর্তি এবং ইসলামিক মাইন্ডকে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, ইসলামকে অপমানজনক করা যায়, ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা যায়, এইগুলো করতেছে কারা? ভারতের গোয়েন্দা সংস্থা করত। অর্থাৎ আপনি দেখেন যে একটা জিনিসই দেখেন, আপনি লিল্লাহে তাকবীর দেন বা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেন, দেখবেন যে আপনি জঙ্গি। আপনি জয় বাংলা বলুন, মনে করবেন যে আপনি দেশপ্রেমিক। তাহলে এখানে একটা ভাষা ভিত্তিক শব্দগুলো দেখেন যে ভাষা ভিত্তিক শব্দগুলো কি বলে, আপনার এক ভাষায় আপনাকে জঙ্গি বলতেছে, আবার আর এক ভাষায় আপনাকে দেশপ্রেমিক বলতেছে। তাহলে যাকে বলে ফ্যাসিস্ট কালচার। এই কালচার কিভাবে মানুষের মোটিভেশন করে, এবং এই গোয়েন্দা সংস্থা এই কালচার কিভাবে গোয়েন্দা এই আপনার মোটিভেশন করে, আমাক আপে অপরাধী তৈরি করে এবং ইসলামকে কুচিপূর্ণ তৈরি করে, ইসলামকে সমাজের সামনে হেয়পূর্ণ করে, ইসলামকে পৃথিবীর সামনে উলঙ্গ করে। আপনি 17 সালে দেখেন যে 17 সালে কারা লুটপাট করছে। এইটা আপনার এই যে আপনার মেঘনা গ্রুপ, এইটা আপনার হামিম গ্রুপ, আপনার বসুন্ধরা গ্রুপ, আপনার এস আলম, এইটা আপনার এই যে যমুনা গ্রুপ, আপনার এই গ্রুপগুলো আপনি লুটপাট করছে। কিন্তু দেখেন যে এইটা তাদের কথাও একবার ওঠে, তাদের কি নামগুলো ওঠে? কিন্তু তাদের ওঠে না। কিন্তু নাম হচ্ছে কার? এই দাড়ি টুপি মানুষগুলো তাদের হেই বন্দি করতেছে। এটা হলো রাজনীতিকে শুধু আপনার অশুভই না, খুবই অসংকেত একটা। কারণ এইভাবে যদি রাজনৈতিক দল এবং বিএনপি এবং জামাত ইসলাম মাঠে তারা যদি একজন আরেকজনকে এভাবে ব্যঙ্গ, এভাবে অকুচিপূর্ণ শব্দ ব্যবহারগুলো করে, তাহলে কোন পরবর্তী আবার আর একটা যুদ্ধ হতে পারে। শুধু যুদ্ধই হবে না, এই যুদ্ধটা খুবই ভয়ঙ্কর যুদ্ধ হবে। এখানে যে আপনি যদি মনে করেন, বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় আসছে, আমরা যা মনে হয় তাই বলবো, এটা ভুল ধারণায় বসে রয়েছে। কারণ 18 কোটি মানুষ বিএনপিকে হা করে চায়া রয়েছে। বিএনপি কি করে? বিএনপি যদি আওয়ামী লীগের চাইতেও ভালো এটা দেশ চালাতে না পারে, বেকারত্ব, দারিদ্রতা, দুর্বল, এই যদি এইটা আপনার সমাধান না করতে পারে, অর্থনৈতিক অঞ্চল যদি গড়ে তুলতে না পারে, ভূ রাজনীতিক এই যদি আপনি সামাল না দিতে পারে, একদিকে আপনি চীনের হলো আপনার করিডর এবং চীনের হলো রোড অ্যান্ড এই যে অন্যদিকে G7, এবং অন্যদিকে এই যে মুসলিম বিশ্ব OIC, অন্যদিকে হলো জাপানের G7, অন্যদিকে হলো G5, গোল্ডেন 5। এই যে ভূ রাজনীতিকের যে একটা এই যে দৌড়দার এবং একটা নকশা, এই নকশাটা যদি জাতীয়বাদী দল বিএনপি রক্ষা না করতে পারে, এই যে এখন যেমন কিছু কিছু মানুষকে আপনার ব্যঙ্গ করতেছে না, জনগণ তাদের নিয়েও তখন এই ব্যঙ্গ করবে। একদিকে ভূ রাজনৈতিক সমস্যা, অন্যদিকে বাংলাদেশের জনগণ, দারিদ্রতা, বেকারত্ব, আওয়ামী লীগের উদান ঠেকানো। এখানে বিএনপির শুধু চ্যালেঞ্জই না, কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আগামী 2 বছর বিএনপিকে। যদি বিএনপি এই 2 বছর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করতে পারে, এই যে বিএনপির নেতারা দেখবেন যে বাংলাদেশের জনগণ শেখ মুজিবুর রহমান, যাকে হলো আগে এই যে লম্বা শেখ কইতো, আপনি শেখ মুজিবুর রহমানের যে বন্ধু বান্ধব কলেজের আপনি লম্বু শেখ কইতো, এই লম্বু শেখরে বাংলাদেশের জনগণ হলো জাতির পিতা বানায়। আবার এই জাতির পিতাকে কয়দিন পরে ফেরাউন করে মাইরাও ফালায়। দেখেন আমাদের বাঙালি, এই বাঙালি দেখা যায় যে কখনো কাউকে মাথায় তোলে, আবার কখনো কাউকে ফেরাউন হিসাবে মাইরা দিতেও সময় লাগে না।
এখন বিএনপি যদি মনে করে যে আমরা সরকারে যাব, আমরা যা মনে হয় তাই করব, যেমন আওয়ামী লীগ নেতারাই বলতো যে আমরা সরকার গঠন করছি, আমরা এখন যা মনে হয় তাই করব, আমরা অপরাধ করব, চুরি করব, দুর্নীতি করব, এটা আমাদের ইচ্ছা। এখন যদি বিএনপিও যদি মনে করে যে আমরা ক্ষমতা আসবো, আমরা যা মনে হয় তাই করব, এটা সম্পূর্ণ এই আবেগ এবং বোকার স্বর্গ নিয়ে বসবাস করতেছে। বিএনপির সামনে যে এই আপনার অর্থনৈতিক চ্যালেঞ্জ আসবে, আপনার যে চ্যালেঞ্জগুলো আসবে, এক শতাব্দীর চ্যালেঞ্জের চাইতে বড় চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জগুলো যদি বিএনপি মোকাবেলা না করতে পারে, যে বিএনপিকে এই যে আপনার লন্ডন থেকে আইনা এই আপনার প্রধানমন্ত্রী বসাইতেছে না, দেখবেন এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা না করতে পারে, দেখবেন যে তখন আবার দেখেন কি অবস্থা হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।